আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমাদের রসায়নের ধারাবাহিক আলোচনায় তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকে রসায়নের মেইন টপিকস হচ্ছে পর্যায় সারণী অঙ্কন ও মৌলসমূহের বিশেষ নাম। তোমরা জানো যে রসায়ন নিয়ে আমি অনেকগুলো ক্লাস করেছি। আসলে রসায়ন একটি বৃহৎ বিষয়। এটা রসায়নের এই বৃহৎ বিষয়ের মধ্যে বৃহৎ একটা অংশ হচ্ছে পর্যায় সারণী, এবং যদি পর্যায় সারণী একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের কারণেই এটা নিয়ে একটু বেশি আলোচনা করতে হয়। তোমরা এটা এটা আসলে এমন একটা বিষয় যে এই পর্যায় সারণী যে যত বেশি ভালো করে জানবা, যত বেশি ভালো করে পড়বা পর্যায় সারণীর ভিতরের গভীরের জিনিসগুলো, তুমি রসায়নের পরবর্তী অধ্যায়ের গুলোকে খুবই ভালোভাবে করতে পারবে। তো আমরা তাহলে শুরু করি। পর্যায় সারণী অঙ্কন কীভাবে, আমি তোমাদেরকে আগেও একটা ক্লাসে পর্যায় সারণী অঙ্কনের একটা ভিডিও আপলোড করেছি, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো ওই ভিডিওটা দেখা সম্ভব হয়নি, ওটা রেকর্ড হয়নি। সেই কারণে পর্যায় সারণী অঙ্কনটা আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি, এবং পাশাপাশি এই পর্যায় সারণীর মূলসমূহের যে বিশেষ বিশেষ নাম এবং এটার বৈশিষ্ট্য, পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো, এগুলো আমরা এখন আলোচনা করব। ঠিক আছে? তো পর্যায় সারণীর তাহলে অঙ্কনটা তোমরা কিভাবে দেখো, আমরা একটু এটা আঁকি। এখন প্রথমে প্রথমে 7টা ঘর, এভাবে 7টা ঘর আঁকবা। 2 3 4 5 6 7, 7টা ঘর। তারপরে হচ্ছে যে 6টা ঘর, 7-এর পরে কত? 6টা। 1 2 3 4 5, তারপরে 4টা। এই 4টা হবে 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা এই 10টা ঘর আঁকছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10-এর পরে হচ্ছে 10-এর পরে হচ্ছে আবার এই যে দ্বিতীয় লাইন বরাবর এটাকে, এই 10 নম্বর ঘর লাইনটাকে উঠে দিলে, দ্বিতীয় লাইন বরাবর 10 নম্বর লাইনটাকে উঠে দিলে এটা আবার 6টা, এরকম 6টা। 1 2 3 4 5 6। তাহলে এই 6 নম্বরটাকে একটু উপরে উঠে দিতে হবে। ঠিক আছে? এই যে এখন এবার আমরা দাগটাকে শেষ পর্যন্ত নিয়ে যাই। তাহলে এই যে এটা হলো স্ট্রাকচারটা, আমরা এঁকে ফেলেছি পর্যায় সারণীর স্ট্রাকচারটা। এখন এটা হচ্ছে এই যে আমরা এখন মোলগুলো বসাই, মোলগুলোর প্রতীক। সোডিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম।
প্রথমে গ্রুপ 1 এবং 2 নম্বর ফিল আপ করবে। তারপরে হচ্ছে Viburnum, Strontium, Stenus, helium, neon, argon, krypton, xenon, radon, অর্গান আছে। তাহলে আমরা এসও এফ ব্লক ও পি ব্লক মৌলগুলো সিলেক্ট করছি এবং এবার ডি ব্লক মৌল স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাস, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। তারপরে হলো ইট্রিয়াম, জিরকনিয়াম, মলিবডেনাম, টেকনিশিয়াম, তারপরে লিথিয়াম, রেডিয়াম, তারপর হচ্ছে রাডিয়াম, সিলভার, ক্যাডমিয়াম। তারপরে এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে খালি, এটা এখানে ল্যান্থানাইট সারি। তারপরে হচ্ছে হাফনিয়াম, টেলুরিয়াম, টাংস্টেন, বেরিলিয়াম, অসমিয়াম, ইরিডিয়াম, প্লাটিনাম, গোল্ড, মার্কারি, তারপরে রাদারফোর্ডিয়াম, লুটনিয়াম, ডানস্টেডিয়াম, প্লান্টিডিয়াম, কপারনিসিয়াম। এই যে আচ্ছা, এখন আমরা তাহলে এটা হচ্ছে পর্যায় সারণী, আমরা মূলগুলোর নাম লিখে ফেলেছি। এখন আমরা কি করব, এগুলোকে গ্রুপিং করব। দেখো, এটা হলো 1 নম্বর গ্রুপ, 2 নম্বর, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। 18টা গ্রুপ। তোমরা জানো যে 18টা গ্রুপ আর পর্যায় হলো 1, 2, 3, 4, 5, 6, 7টা পর্যায়। আচ্ছা, এখন আমরা এই যে মূলগুলোর বিশেষ বিশেষ নাম আছে, এই যে মূলগুলো আনতেছি এগুলোর বিশেষ বিশেষ নাম আছে। প্রত্যেকটা মূলের একটা গ্রুপের বা কোনো কোনো মূলের স্পেশালি নাম আছে। সেটা হচ্ছে, তাহলে মূলগুলোর নামের ক্ষেত্রে প্রথমে আমরা জানবো যে এস ব্লক মূল। প্রথমে কি ব্লক? এস ব্লক। এস ব্লক মূল হচ্ছে কোনগুলো? দেখো, এস ব্লক মূল হচ্ছে গ্রুপ 1,
গ্রুপ 1 এবং এই গ্রুপ 1 এবং গ্রুপ 2, গ্রুপ 1 এবং গ্রুপ 2 এই মূলগুলো হচ্ছে এস ব্লক। গ্রুপ 1 গ্রুপ 1 2 আর হচ্ছে 18 নম্বর গ্রুপের হিলিয়াম এবং হিলিয়াম, এই টোটাল হচ্ছে 14টি মূল। দেখো 7 আর 6 14টি, এই 14টি মূল হচ্ছে এস ব্লক মূল। তাহলে এস ব্লক মূল মানে হচ্ছে যে সকল মূলের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তাকে বলা হয় এস ব্লক মূল। এই দুইটা গ্রুপের মূলগুলো এটা হচ্ছে তাহলে এস ব্লক, এস ব্লক, এস ব্লক, ঠিক আছে। এই দুইটা গ্রুপের মূলগুলো তাহলে এস ব্লক মূল। আচ্ছা, এখন আমরা তারপরে জানবো যে পি ব্লক মূল। পি ব্লক মূল হচ্ছে পি ব্লক মূল, পি ব্লক মূল এই যে গ্রুপ 13 14 15, এই যে এগুলো পি ব্লক, পি 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 আর হচ্ছে এই যে হিলিয়াম ব্যতীত বাকি যে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, র্যাডন, অর্গানিক, এটা এই যে মূলগুলো এগুলো হচ্ছে পি ব্লক মূল। তাহলে পি ব্লক মূল 5 6 30 আর এখানে 1 2 3 4 5 6 এই 36টা পি ব্লক মূল হলো। তাহলে গ্রুপ 13 14 15 16 17 এবং 18 এর হিলিয়াম ব্যতীত, হিলিয়াম বাদে, ঠিক আছে। হিলিয়াম বাদে মূলগুলো হচ্ছে পি ব্লক মূল। তাহলে পি ব্লক মূল কাকে বলে? ওই যে এগুলো সর্বশেষ ইলেকট্রনটা, ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে যে সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে অবস্থিত, সেই কারণে এগুলো পি ব্লক মূল, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা জানবো হচ্ছে ডি ব্লক মূল। আচ্ছা, ডি ব্লক মূলের আগে আমরা আরেকটু জানি, হ্যাঁ ডি ব্লক মূল জানি এখন। ডি ব্লক মূল, ডি ব্লক মূল হলো যে সকল, ডি ব্লক মূল হলো এই যে 3 থেকে 12 পর্যন্ত, 3 থেকে 12 পর্যন্ত এগুলো ডি ব্লক মূল, 3 থেকে 12 গ্রুপ, এই গ্রুপগুলোর মূলগুলো হচ্ছে ডি ব্লক মূল, ঠিক আছে। ডি ব্লক মূল হলো এগুলো। আচ্ছা, এখন ডি ব্লক মূলের পরে আমরা জানবো হচ্ছে গ্রুপ 1 কি ক্ষার ধাতু। গ্রুপ 1 কে বলা হয় ক্ষার ধাতু, ক্ষার ধাতু, ক্ষার ধাতু হলো গ্রুপ 1। গ্রুপ 1 কে বলা হয় ক্ষার ধাতু, হলো গ্রুপ 1। 1 এর মূলসমূহ হচ্ছে ক্ষার ধাতু। এই ক্ষার ধাতুটা কাকে বলে? ক্ষার ধাতু আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে এগুলো সাধারণত ক্ষারের সাথে বিক্রিয়া করে, মানে পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। পানির সাথে বিক্রিয়া করে, যেমন এই যে সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তাহলে এই কারণে এগুলোকে ক্ষার ধাতু বলা হয়, ঠিক আছে। সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে এই কারণে এগুলোকে ক্ষার ধাতু বলা হয়। তারপরে এই তারপরে পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ঠিক আছে, এগুলো হচ্ছে ক্ষার ধাতু। এখন এই যে এই ক্ষার ধাতুগুলো আর মৃৎক্ষার ধাতু কোনগুলো? মৃৎক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 2 মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু গ্রুপ 2, গ্রুপ 2 এর মূলসমূহকে বলা হয় মৃৎক্ষার ধাতু। ক্ষার ধাতু তো জানছোই যে এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। তো এই ক্ষার ধাতু, যে সকল ক্ষার ধাতু তোমার কি মাটিতে অথবা খনিতে পাওয়া যায়, মাটির নিচে খনিতে পাওয়া যায়, তাদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু। যে সকল ক্ষার ধাতু মাটিতে পাওয়া যায় সেগুলোতে, এখন এই যে গ্রুপ 2 এর মূলগুলো সাধারণত মাটিতে পাওয়া যায়, এই কারণে এগুলোকে মৃৎক্ষার ধাতু বলা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে
মুদ্রা ধাতু বা অভিজাত ধাতু, অভিজাত ধাতু, অভিজাত ধাতু হলো কোনগুলো? অভিজাত ধাতু এই যে গ্রুপ 11 এর মূলসমূহকে বলা হয় অভিজাত ধাতু। কপার, সিলভার, গোল্ড, রন্টজেল, ঠিক আছে? কপার, সিলভার, গোল্ড, এগুলো তাহলে অভিজাত ধাতু। গ্রুপ 11 এর মূলসমূহকে বলা হয় অভিজাত ধাতু, এটা মনে রাখবে। তারপর হচ্ছে মুদ্রা, এগুলোকে অভিজাত ধাতু বা মুদ্রা ধাতুও বলা হয়, কারণ এগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হয়। এই সিলভার, কপার এগুলো দিয়ে কি তৈরি করা হয়? মুদ্রা, মুদ্রা ধাতু এগুলোকে বলা হয়, ঠিক আছে? আর তারপর হচ্ছে দেখো আমরা অপধাতু, অপধাতু হচ্ছে কি? অপদার্থ হচ্ছে যে সকল মৌল ধাতু ও অধাতুর ন্যায় আচরণ করে, কখনো কখনো ধাতু, কখনো কখনো অধাতু। যে সকল মৌল ধাতু ও অধাতুর ন্যায় আচরণ করে সেগুলোকে বলা হয় অপধাতু, ঠিক আছে? অপধাতু বলা হয়, যেমন বোরন, আর্সেনিক, তারপরে হচ্ছে টেলুরিয়াম, তারপরে হচ্ছে অ্যান্টিমনি, ঠিক আছে? অ্যান্টিমনি এগুলো হচ্ছে কি? অপদার্থ। তারপরে এসটিডি, সেলেনিয়াম, এই যে ইত্যাদি আরো আছে ইত্যাদি, এগুলো হচ্ছে অপদার্থ। তাহলে অপদার্থ হচ্ছে কি? আমি আবার বলি যে যে সকল মৌল কখনো কখনো ধাতু এবং কখনো কখনো অধাতুর ন্যায় আচরণ করে সেগুলোকে বলা হয় অপধাতু। সেগুলোকে কি বলা হয়? অপধাতু বলা হয়, ঠিক আছে? তাহলে আমরা কি কি জানছি? আমরা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, অভিজাত ধাতু। এখন আরেকটা জানবো হচ্ছে এ ব্লক মৌল, তারপরে হলো ল্যান্থানাইট মৌল আর অ্যাক্টিনাইট মৌল। এ ব্লক মৌল হচ্ছে যে সকল মৌল, এ ব্লক মৌল সাধারণত এই যে পর্যায় সারণীর 3 নম্বর গ্রুপে 6 নম্বর পর্যায়ে, 3 নম্বর গ্রুপে 6 ও 7 পর্যায়ের মৌলগুলোকে বলা হয় এ ব্লক মৌল। এগুলোকে সাধারণত ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট মৌল বলা হয়। ল্যান্থানাইট মৌল কোনগুলো? ল্যান্থানাইট মৌল হচ্ছে ল্যান্থানাইট মৌল, দেখো ল্যান্থানাইট থেকে লুটেশিয়াম, এই 15টি মৌল হচ্ছে, এই 15টি মৌল, এখানে 15টি মৌল, 15টি মৌলকে বলা হয় ল্যান্থানাইট মৌল। ল্যান্থানাইট থেকে লুটেশিয়াম পর্যায় সারণীর এই যে 2 নং গ্রুপ ও 7 নং পর্যায়ের মৌলকে বলা হয়, এই 7 নং পর্যায়ে এই মৌলগুলো অবস্থিত। 2 নং গ্রুপ, 6 নং পর্যায়ে এই মৌলগুলো। তাহলে ল্যান্থানাইট থেকে লুটেশিয়াম এই 71 পর্যন্ত মৌলগুলোকে, এই 15টি মৌলকে বলা হয় ল্যান্থানাইট মৌল। আর অ্যাক্টিনাইট মৌল হচ্ছে কোনটা? অ্যাক্টিনাইট মৌল হচ্ছে অ্যাক্টিনাইট থেকে লরেন্সিয়াম,
এই 15টি মৌল অ্যাক্টিনাইড থেকে লরেনসিয়াম, ঠিক আছে, অ্যাক্টিনাইড থেকে লরেনসিয়াম এই 15টি মৌল হচ্ছে তাহলে এগুলোর ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে n-2 f 0 থেকে 4, তারপরে n-1 d 1 থেকে 2 n s square and s square, সরি এটা একটু উল্টো হয়ে গেছে, এখানে হচ্ছে 0 থেকে 2 1 থেকে 4, এটা হচ্ছে এগুলোর ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড মৌলসমূহের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। এখন এই যে যদি n এর মান 6 হয় মানে 4f, n এর মান যদি 4f এর ক্ষেত্রে, এই 4f এর ক্ষেত্রে হচ্ছে ল্যান্থানাইড মৌলের ক্ষেত্রে 4f হবে, n এর মান 6, আর অ্যাক্টিনাইড মৌলের ক্ষেত্রে হবে 5f, তখন n এর মান 7, অর্থাৎ n এর মান 7 সব ঠিক আছে। n এর মান 7 যদি হয় তাহলে 5 সেটা হবে অ্যাক্টিনাইড মৌল, আর n এর মান 4 হলে সেটা হবে ল্যান্থানাইড মৌল। তাহলে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড মৌল গেছে, আমরা এই দুইটা ভালোভাবে তোমরা খেয়াল করো। এটা হলো এর জেনারেল ইলেকট্রন বিন্যাস, সর্বশেষ শক্তি স্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস। এটা খুবই ইম্পর্টেন্ট, ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড মৌলসমূহ এগুলো সবই এক ব্লক মৌল। কি ব্লক? এক ব্লক মৌল। তাহলে আমরা মৌল টোটাল পর্যায় সারণীর মৌলগুলোকে 4 ভাগে ভাগ করা হয়: এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এ ব্লক, ঠিক আছে। তো এখন আমরা এবার হচ্ছে যে বি ব্লক মৌলের একটু বিস্তারিত বলবো, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলটা কি? অবস্থান্তর মূলক অবস্থান্তর মৌল হচ্ছে যে সকল ডি ব্লক মৌলের আয়নিত অবস্থায় ইলেকট্রন আংশিক পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকে, তাদেরকে বলা হয় অবস্থান্তর মৌল। ইলেকট্রন আংশিকভাবে পূর্ণ বা মোটামুটি পূর্ণ থাকে কখনো আয়নিত অবস্থায়। যে সকল ডি ব্লক মৌল, ওই মৌলটা ডি ব্লক হতে হবে আগে, তারপরে সে অবস্থান্তর মৌল। তাহলে যে সকল ডি ব্লক মৌলের আমি এটা লিখে দিচ্ছি, যে সকল ডি ব্লক মৌল আয়নিত অবস্থায় আংশিক পূর্ণ বা আয়নিত অবস্থায় অপূর্ণ থাকে, এখানে অপূর্ণ লিখে দেবে, অপূর্ণ থাকে আয়নিত অবস্থায় যেসব ডি ব্লক মৌল আয়নিত অবস্থায় ডি অরবিটাল, এটা এখানে এটুকু লিখতে পারি, ডি অরবিটাল অপূর্ণ থাকে তাদেরকে বলা হয় অবস্থান্তর মৌল বলে। অবস্থান্তর মৌল বলে, ঠিক আছে। তাহলে অবস্থান্তর মৌলটা এটা, এই যে সকল ডি ব্লক মৌল আয়নিত অবস্থায় ডি অরবিটাল অপূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। এটা হচ্ছে যেমন এই যে n-1, এটা সাধারণত ডি 1 থেকে 9, আর n s 1 থেকে 2,
NS 1 থেকে 2। এটা হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস। এই অবস্থান্তর মূল মানে সর্বশেষ শক্তি স্তরে তার এই কাঠামোটা থাকবে, ইলেকট্রন বিন্যাসটা থাকবে। এখন ঠিক আছে, n = যদি 4 হয় তাহলে 3d 4s, ঠিক আছে। n = যদি 5 হয় তাহলে 4d 5s, এরকম। তাহলে এটা আমি তোমাদেরকে আগেও মনে হয় আগেও ক্লাসে একটু দেখিয়ে দিয়েছি, তাহলে এটা মনে রাখবা অবস্থান্তর মূল। এখন আমরা এখানে একটা কথা লিখেছি, সেটা হচ্ছে আয়নিত অবস্থা। এখন এই ডি ব্লক মৌল সাধারণত স্ক্যান্ডিয়াম ও ডি ব্লক মৌল, এই যে স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল, তারপরে জিঙ্ক ও ডি ব্লক মৌল, কিন্তু এগুলো অবস্থান্তর মৌল নয়। এগুলো কেন অবস্থান্তর মৌল নয় আমরা সেটা একটু জানবো এখন, সেটা জানবো এগুলো কেন অবস্থান্তর মৌল নয়। আচ্ছা, আমরা তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, সেখানে হচ্ছে এই যে 113, 115, 17, 18 এই চারটা মৌল সর্বশেষে 18, 17, তারপরে হচ্ছে 16, 15, 14, 13 আর হলো 15, এই চারটা মৌল 2014 সালে আবিষ্কৃত হয়েছে, এই চারটা মৌল। আচ্ছা, এটা আমি আগেও বলেছি, যাক এটা এখন এটা আগেও বলেছি। তাহলে আমরা এই দুইটা লাইন মুছে ফেলি। আমরা তাহলে কি, যে প্রশ্নটা হচ্ছে যে কেন জিঙ্ক স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও কেন অবস্থান্তর মৌল নয়, প্রশ্নটি হচ্ছে এটা। স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও কেন অবস্থান্তর মৌল নয়, কেন অবস্থান্তর স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও কেন অবস্থান্তর মৌল নয়। এখন আমরা জানি যে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি। স্ক্যান্ডিয়াম ইলেকট্রন বিন্যাস হচ্ছে, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s স্কয়ার, স্ক্যান্ডিয়াম 21, 1s স্কয়ার, 2s স্কয়ার, 2p6, 3s স্কয়ার, 3p6, তারপরে হলো কত 10, 12, 18, 3d1, 4s 2, 3d1, 4s 2। এখন দেখো এই স্ক্যান্ডিয়াম উত্তেজিত অবস্থায় মানে আয়নিত অবস্থা সে সাধারণত 3টা ইলেকট্রন সে ত্যাগ করে। এই 3টে ইলেকট্রন মানে স্ক্যান্ডিয়াম 3+ আয়ন গঠন করে। স্ক্যান্ডিয়াম 3+ আয়ন যখন সে গঠন করে তখন তার ইলেকট্রন বিন্যাসটা হয় কি 3p6। এই যে এই ইলেকট্রনগুলো সর্বশেষ ডি এবং এস অরবিটালের ইলেকট্রনটা সে ত্যাগ করে ফেলে। সাধারণত সে যখন আয়নিত হয়, স্ক্যান্ডিয়াম কোনো যৌগের সাথে যখন আয়নিত হয় তখন তার যোজনী +3 হয়। +3 হওয়ার কারণে সে কি হয় যে 3টে ইলেকট্রন সে ত্যাগ করে। এখন দেখো তার ইলেকট্রন বিন্যাসে তাহলে আয়নিত অবস্থায় কোনো ডি অরবিটাল আছে? নাই, কোনো ডি অরবিটাল নাই। তো যেহেতু ডি অরবিটাল নাই সেহেতু সে অবস্থান্তর ডি ব্লক মৌলের মধ্যে যখন স্ক্যান্ডিয়াম আয়ন হয়ে যায় তখন সে ডি ব্লক মৌলের মধ্যে আর পড়ে না। সেই কারণেই স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয়। স্ক্যান্ডিয়াম সে তার আংশিক ইলেকট্রন আছে, আংশিক ইলেকট্রন তোমার স্বাভাবিক অবস্থায় থাকে, মানে অপূর্ণ ইলেকট্রন, ডি অরবিটাল অপূর্ণ থাকে, মানে একটা ইলেকট্রন থাকে। কিন্তু যখনই সে আয়নিত হবে তখন সে আর ওই ইলেকট্রনটা থাকে না, তখন সে কি হয় ডি অরবিটালটা সে ডি অরবিটালে ইলেকট্রন সে ছেড়ে দেয়। সেই কারণে যখন এই আয়নিত অবস্থায় তার ডি অরবিটাল থাকে না, না থাকার কারণেই সে অবস্থান্তর মৌল নয়।
এই কারণে এই স্ক্যান্ডিয়াম, তাহলে তোমরা এইভাবে এটাতে ইলেকট্রন বিন্যাস দিয়ে লিখবে যে এটা কিভাবে লিখবে যে ইলেকট্রন বিন্যাসের স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে স্ক্যান্ডিয়াম উত্তেজিত অবস্থায় অর্থাৎ যৌগ গঠনকালে স্ক্যান্ডিয়াম যৌগ গঠনকালে যখন সে 3টে ইলেকট্রন ত্যাগ করে স্ক্যান্ডিয়াম 3+ আয়ন গঠন করে। 3+ আয়ন গঠন করার কারণে তার সর্বশেষ শক্তি স্তরে ডি অরবিটাল আর থাকে না, তার ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল থাকে না, যার কারণে সে আর ডি ব্লক মৌল বা অবস্থান্তর মৌল হিসেবে থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে। আর জিঙ্কের ক্ষেত্রে কি, জিঙ্কের ক্ষেত্রেটা হচ্ছে এরকম, জিঙ্ক 30 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4s2। এখন দেখো এই যে জিঙ্কের ক্ষেত্রে হয় কি যে এখানে 30টা ঠিক আছে, 2 4 6 10 12 18 28 30। তাহলে জিঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি এই যে ডি অরবিটালটা পূর্ণ, তাহলে আমাদের অবস্থান্তরের সংজ্ঞার মধ্যে কি অপূর্ণ থাকতে হবে। ডি অরবিটাল যদি অপূর্ণ থাকে তাহলে সেটা অবস্থান্তর মৌল। তো জিঙ্কের ক্ষেত্রে সাধারণত দেখো যে যখন এই জিঙ্ক আয়ন গঠন করে, জিঙ্ক যখন আয়ন জিঙ্ক সাধারণত 2টা ইলেকট্রন ত্যাগ করে, এই 2টা ইলেকট্রন সে ত্যাগ করে জিঙ্ক আয়ন গঠন করে 2টা, কিন্তু তখন তার ডি অরবিটালটা থেকে যায়। ডি অরবিটাল থেকে সে তখন কিন্তু ডি ব্লক মৌল হিসেবেই থাকে, বাট সে অবস্থান্তর মৌল হিসেবে আর থাকে না, অবস্থান্তর মৌল গঠন করতে পারে না। এই অবস্থান্তর মৌল একটা খুবই গুরুত্বপূর্ণ মৌল, সেটা হচ্ছে যে অবস্থান্তর মৌল সাধারণত পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, অবস্থান্তর মৌল জটিল যৌগ গঠন করে, অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে। আমরা যত রং দেখি সাধারণ এগুলো সবই কোনো না কোনো অবস্থান্তর মৌলের সমন্বয়ে গঠিত। বিশেষ করে রঞ্জন শিল্পে আমাদের অবস্থান্তর মৌলের ভূমিকা অপরিহার্য, অবস্থান্তর মৌল ছাড়া কোনো রঞ্জন শিল্প সম্ভব না। যত রঙের কাজ হয় সবই অবস্থান্তর মৌলের সাহায্যে। ঠিক আছে, এখন তাহলে এই কারণে এই বিভিন্ন কালার হয় কি অবস্থান্তর মৌলের এই যে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, ডি অরবিটাল গুলো চেঞ্জ হয়, একটার পর আরেকটা চেঞ্জ হয় এক জায়গা থেকে আরেক জায়গায়। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে। আচ্ছা, তাহলে আমরা অবস্থান্তর মৌল সম্পর্কে মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, এখন তোমাদের অবস্থান্তর মৌল থেকে কয়টি প্রশ্ন আসতে পারে খ নম্বরে, যে অবস্থান্তর মৌল কাকে বলে, অবস্থান্তর মৌল এটা ক নম্বরে আসতে পারে অবস্থান্তর মৌল কাকে বলে, কিন্তু খ নম্বরে আসতে পারে কি যে প্রত্যেক ডি ব্লক মৌলই অবস্থান্তর মৌল নয়, কিন্তু প্রত্যেক অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল। সাধারণত অবস্থান্তর মৌলগুলো সব অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সব ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। ঠিক আছে, তো এই যে একটু এর ক্ষেত্রে হলো ব্যতিক্রম হলো স্ক্যান্ডিয়ামটা অবস্থান্তর মৌল নয়, আয়নিত অবস্থায় ডি ব্লক, এটা স্বাভাবিক অবস্থায় ডি ব্লক মৌল, কিন্তু আয়নিত অবস্থায় সেটা অবস্থান্তর মৌল নয়। ঠিক আছে, এখন তাহলে আমরা এই পর্যন্ত আমার মনে হয় যে তোমাদের আজকের টপিক এই পর্যন্তই সমাপ্ত করতে হবে। আশা করি তোমরা এতক্ষণ যা পড়িয়েছি তোমরা তা বুঝছো। তো তোমাদের আজকে আমি যা যা পড়িয়েছি এটা ভালো করে আমি তোমাদেরকে ডিটেলস পড়াচ্ছি। আমি আবারও বলি, তোমরা যারা ভালো করতে চাও তাদেরকে বিস্তারিত পড়তে হবে। বিস্তারিত তুমি যদি না পড়ো, এই অধ্যায়টা বিশেষ করে এই অধ্যায়টা বিস্তারিত না পড়লে পরবর্তী অধ্যায়গুলো তুমি ভালোভাবে বুঝবে না। তাহলে মানে তোমার কোন মৌলটা ধাতু, কোন মৌল অধাতু, কোন মৌল এইগুলো বুঝতে হবে। উপধাতু, ঠিক আছে, কোন জায়গায় কয়টা ইলেকট্রন বিন্যাস কত, কোন মৌল কয় ক্ষার ধাতু বলা হয়, কোনটিকে মৃৎক্ষার ধাতু বলা হয়। ঠিক আছে, অভিজাত ধাতু কোনগুলো, তারপরে ডি ব্লক মৌল কোনগুলো, অবস্থান্তর মৌল কোনগুলো, তারপরে কেন অবস্থান্তর মৌল, এই যে এগুলো ইত্যাদি, এগুলো হচ্ছে তাহলে এই অধ্যায় এখানকার গুরুত্বপূর্ণ পড়া।
এই টপিক আজকের টপিকসে গুরুত্বপূর্ণ পড়া এগুলো। কথা বুঝছো? এখন আমরা তো তোমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি তোমরা ভালো থাকবে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।